আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, কোনো ধরনের গুজবে কান না দিতে সেনাপ্রধানের আহ্বান। ডাকসু নির্বাচন বানচালে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে প্রার্থীদের অভিযোগ, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে ভিসির পরামর্শ। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রত্যাশা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ রাজনীতিতে আমূল পরিবর্তনের প্রত্যয়। জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কিনা তার নির্ধারণে গণভোট চায় জামায়াত, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা তৈরি মন্তব্য। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্বুদ্ধ করার আশা। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 জিতে বাংলাদেশের সিরিজ জয়, বুধবার শেষ ম্যাচে সফরকারীদের হোয়াইট ওয়াশের টার্গেট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে বেসামরিক প্রশাসনকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এমন আশ্বাসের কথা জানান সেনাপ্রধান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করে প্রধান উপদেষ্টাকে কোনো ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। মোস্তফা মল্লিক জানাচ্ছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কিছুদিন আগে থেকেই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নামে সেনাবাহিনী। সেই থেকে এখনও মাঠে আছে সেনাবাহিনী। সম্প্রতি সেনাপ্রধান তার চীন সফরে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সেনাপ্রধান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আলোচনায় তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের সব উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করছে বিএনপি। এজন্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় বিএনপি। রাহুল রায় জানাচ্ছেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতি বছরের মতো এবারও দিনটির শুরুতে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। পরে দিনটির তাৎপর্য ও দলের প্রত্যাশার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। অল্প সময়ের মধ্যেই রাজনীতিতে যেমন গুরুগত পরিবর্তন এনেছিলেন,
একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের সেই জিয়াউর রহমান এই বাংলাদেশে আবার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিশ পাখির মতো প্রতিবার ওই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলে নিজেদের লক্ষ্যও জানান মির্জা ফখরুল। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তারা নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক বৃদ্ধি ঘটাবে। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সপ্তাহ জুড়ে কর্মসূচি পালন করছে বিএনপি। রোববার আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় দলের মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান এনসিপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তারা। ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে গণতান্ত্রিক উত্তরণে সফল হবে বলেও আশা করেন তারা। আমার যে কোনো একটি রাজনৈতিক দলের যে কোনো একটি বিষয় আমার দ্বিমত থাকতে পারে, আমি তার পক্ষে বিপক্ষে আমার কঠোর সমালোচনাও থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া আগামীর বাংলাদেশে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের কথা বলি, আমরা যে সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশের কথা বলি, সেটি আসলে সম্ভব নয়। এই রাজনৈতিক সংস্কৃতি যেন চর্চা থাকে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণ ঘটাবো এবং গণতান্ত্রিক যাত্রা এভাবে যেতে 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 বহুদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে এমন একটা অবস্থায় আমরা উন্নীত হব এই জাতীয় জীবনে, সেই সময় গণতন্ত্রকে আর কেউ ব্যাহত করার প্রচেষ্টাই গ্রহণ করতে পারবে না। নির্বাচনকে বাধা দেয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম নগরীর আলমাস সিনেমা হলের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। বক্তৃতা করেন দলের সদস্য সচিব নাজিবুর রহমান। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং অন্যরা। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সাজানো নির্বাচনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটে পিআর না টিকলে আপত্তি নেই, তবে টিকলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে। রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এটা মানুষ বোঝে না, এই পদ্ধতিতে নির্বাচন হয় না, এটা এখন চলে না। কখনো কখনো সেই দলের একজন স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করে ফেলেছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। সরকার বিরোধী দল সকলে গোল টেবিলে আলোচনা করে এটা একমত হয়। আপনারা তো ইন্ডিভিজুয়াল কালেক্টিভলি সব মতামত নিয়েছেন, এক্সচেঞ্জ অফ ভিউজ করেছেন। এখন প্রয়োজনে এই থেকে ঐক্যমত আনার জন্য ডাকেন, ডেকে আপনি গণভোটে যান, জনগণ যা বলবে আমরা তা মেনে নেব।
ডাকসু নির্বাচন বানচাল করতে একটি চক্র ষড়যন্ত্র করার অভিযোগ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। চেম্বার জজ আদালতের আদেশে নির্বাচনের বাধা কেটে গেছে। প্রার্থীরা বলেছেন, যত বাধাই তৈরি করা হোক, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন দেখতে চান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ প্যানেলগুলোকে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। ডাকসু নির্বাচন নিয়ে দিনভর উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। হাইকোর্টের আদেশে ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার খবরে ক্যাম্পাসে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। পরে চেম্বার জজ আদালতের আরেক আদেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটে। মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করা যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। প্রার্থীদের অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন থামাতে একটি চক্র ক্যাম্পাসগুলো উত্তপ্ত করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ডাকসু নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি তাদের। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। হাইকোর্টের আদেশের পর থেকে সমালোচনার মুখে পড়েন ডাকসু নির্বাচন নিয়ে আদালতে রিট করা প্রার্থী। গণধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বলে রিটকারীর প্যানেলের অভিযোগ। আমরা জানতে চাই, একজন শিক্ষার্থী যদি কোনো ডাকসুতে দাঁড়ানো প্রার্থী সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করতে চান, তাহলে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া কোন ধরনের গণতান্ত্রিক রাইটের মধ্যে পড়ে? রিটকারীকে হুমকি দেওয়া শিক্ষার্থীর ছাত্র শিবিরের রাজনীতি করার অভিযোগ সামনে আসলেও তাকে ভিত্তিহীন বলছে শিবির। যিনি আমার সাথে ছবি তুলবেন তিনি কি শিবিরের হয়ে যাবে? তো শিবিরকে ঠেকানোর কোনো ওয়ে আউট না পাওয়ার কারণে সবাই সিন্ডিকেটেডলি তাকে শিবির বানিয়ে প্রচার চালানো হচ্ছে। ডাকসু নির্বাচন বানচালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কলকাঠি নাড়ার অভিযোগকে অবান্তর বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অবান্তর কথাবার্তা বলা যাবে না। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, সংস্কার নিয়ে বিভিন্ন দল বিভিন্ন ধরনের কথা বলছে। দেশে আদৌ কোনো সংস্কার হচ্ছে কিনা এ নিয়েও সন্দেহ অনেকের। আর সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? সংস্কারের গাড়ি গন্তব্যে পৌঁছবে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। মাসুর শাকিল জানাচ্ছেন। এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে বাংলাদেশ রিফর্ম ওয়াচের আনুষ্ঠানিক সূচনা। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে জন আকাঙ্ক্ষা, রাজনৈতিক সংস্কার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু, নারীর অধিকার, গণতান্ত্রিক জবাবদিহিতা ও সুশাসন নিয়ে সরকারের সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণ ও ট্র্যাকিং করবে রিফর্ম ওয়াচ। আমরা যেভাবে এই যুক্ত হয়েছিলাম বর্তমান সরকারের সাথে, সংস্কার প্রক্রিয়ার সাথে, আজকের এই মুহূর্তে সেই উচ্ছ্বাস, সেই উৎসাহ অনেক স্তীমিত হয়ে গেছে। এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংস্কার নিয়ে কথা বলেন আলোচকরা। সংস্কার নিয়ে যে চলমান প্রক্রিয়া চলছে, গাড়ি চলছেই, এবং কোনোদিন গন্তব্যে পৌঁছবে কিনা আমরা নিশ্চিত নই। তবে কিছু সংস্কার হওয়া দরকার, জরুরি ভিত্তিতে হওয়া দরকার। পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে। আমার রাগ হচ্ছে যেই আন্দোলনের মাধ্যমে জনগণের এবং সেই নামহীন জনগণের শ্রম এবং স্যাক্রিফাইসের বদলে পরিবর্তন হলো, তার আজকে গণনার মধ্যে নেই। সংস্কার ও নির্বাচন নিয়ে মতামত তুলে ধরেন অধ্যাপক রেহমান সোবহান। পাবলিক ডিসকাশন গোয়িং অন which is holding out the danger that if reforms are not completed then elections may be endangered. But what was not clear, not just from this discussion, but from the public discussion about reforms must be carried out, is what reforms? এইটা তো পরিষ্কার হয় না এই পর্যন্ত। সার্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েছে বলেছেন আলোচকরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংকের সহায়তায় দেশে সবুজ বেষ্টনী বিনির্মাণ কার্যক্রমে অংশ নেন সর্বস্তরের মানুষ। এমন উদ্যোগে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করবে প্রত্যাশা সচেতন মহলের। রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন আফরোজা হাসি।
চরমভাবাপন্ন আবহাওয়ার জেলা চুয়াডাঙ্গা। গ্রীষ্মে তীব্র তাপদাহ, বর্ষায় অতিবর্ষণ এবং শীতে তীব্র শৈত্যপ্রবাহই যেন জেলার স্বাভাবিক চিত্র। এখানকার জলবায়ুর উন্নয়নে বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা গবেষণায় দেখেছি যে একটি বাড়ির আশেপাশে যদি পর্যাপ্ত পরিমাণ গাছ থাকে তাহলে 7.5% উষ্ণতা কমে যায় ঘরের ভিতরে। এই শীতল রাখার ব্যাপারটা কিন্তু খুব জরুরি, কারণ না হলে কিন্তু আমরা কি করছি, আমরা ফ্যান লাগাচ্ছি, আমরা এয়ার কন্ডিশন চালাচ্ছি, চালিয়ে কিন্তু আমরা কার্বন নিঃসরণ করছি ইলেকট্রিসিটির মাধ্যমে। সুতরাং এটাকে যদি প্রশমিত করতে হয়, এটা যদি কমাতে হয়, তাহলে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সবুজ উৎসবে পরিবেশ রক্ষার প্রত্যয় উচ্ছ্বসিত শিক্ষার্থীদের। আমরা সবাই উদ্যোগ নিব যে গাছগুলো লাগানো, বিভিন্ন দুর্যোগ থেকে গাছ আমাদেরকে রক্ষা করে। প্রকৃতির বিরূপ আবহাওয়া থেকে মুক্ত হওয়ার জন্য যে বৃক্ষরোপণ কর্মসূচি, এর কোনো বিকল্প নাই। গাছ পরিবেশের বন্ধু, আমরা গাছ লাগাই, গাছে অনেক উপকার দেয়, গাছের ছায়া দেয়। সো সেক্ষেত্রে আমাদের কোম্পানি বাংলালিংক সবসময় এই ধরনের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোতে থাকে। সমন্বিত প্রচেষ্টায় সবুজ শ্যামল চুয়াডাঙ্গা নিশ্চিতের প্রত্যাশা বিশিষ্টজনদের। শিক্ষার্থীদের মাঝে গাছ তুলে দিয়েছে। এই ধরনের আয়োজন নিঃসন্দেহে জেলাবাসীর জন্য একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। একদিকে যেমন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করা নিশ্চিত হবে, বৈশ্বিক উষ্ণায়ন এই প্রক্রিয়াটাকে আমরা প্রশমন করতে পারবো। পরিচর্যার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে এই বৃক্ষরোপণের যে উদ্দেশ্য, এটি সফল হবে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে শিক্ষার্থী সহ তরুণ প্রজন্মকে বৃক্ষায়নে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় 450 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 930 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে পুতুল সহ 35 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রোকসানা আমিন জানাচ্ছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে এবার অর্থ আত্মসাতের বেশ কিছু প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিবন্ধীদের সহায়তার নামে গড়ে তোলা প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের নামে 450 কোটি টাকা আত্মসাৎ ও 14টি ব্যাংক অ্যাকাউন্টে 930 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ হোসেন বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা প্রদান করে তাদের নিকট থেকে ডোনেশনের নামে ঘুষ আদায় করে উক্ত টাকা প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে আত্মসাৎ করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী, এমপি, এনবিআর চেয়ারম্যান, ব্যবসায়ী সহ অন্তত 35 জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ নাজমুল হাসান পাপন, জনাব সালমান এফ রহমান, জনাব মোহাম্মদ আজিজ খান, জনাব মোহাম্মদ নজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, সূচনা ফাউন্ডেশনে যারা দান করে অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। চলতি বছরের জানুয়ারিতে ধানমন্ডি 5 নম্বর রোডের সুধা সদনে অভিযান চালিয়ে সাইমা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের দৃশ্যমান অস্তিত্ব খুঁজে না পেলেও 7 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট, কর ফাঁকি সহ অনেক দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বগুড়ায় বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা বিএনপি দিনভর বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। দিনব্যাপী এসব আয়োজনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। শৃঙ্খল একটা নির্বাচনে সহায়তা করব, তার জন্য নিজেদেরকে বলিষ্ঠ নেতৃত্ব এবং দৃঢ় মনোবল। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাহাড়ি এলাকায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫০০ মানুষ। কুনার ও নানগারহার প্রদেশের বেশ কয়েকটি গ্রাম মাটিতে মিশে গেছে। ভূমিকম্পের প্রভাবে ভূমিধস ও বন্যার কারণে দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এবারে কৃষি সংবাদ। পরিবারের অসচ্ছলতা দূর করতে দেশের বহু নারী যুক্ত হচ্ছেন কৃষিকাজে, যা থেকে মিলছে কাঙ্ক্ষিত ফল। এমনই এক দৃষ্টান্ত গড়েছেন দেশের দক্ষিণের জেলা ভোলার প্রত্যন্ত গ্রামের মনোয়ারা বেগম। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অন্য নারীরাও স্বাবলম্বী হতে শুরু করেছেন। বদলে যাচ্ছে গোটা এলাকার আর্থসামাজিক চিত্র। ভোলা প্রতিনিধি হারুনা রশিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন জহির মুন্না। ভোলা জেলার মেঘনা বিধৌত গ্রাম তুলাতুলি। এ গ্রামের মনোয়ারা বেগম পারিবারিক দারিদ্র্য থেকে মুক্তি পেতে শুরু করেন ছাগল লালন পালন। প্রথাগত পদ্ধতি এড়িয়ে তিনি বেছে নেন আধুনিক মাচা পদ্ধতি, আর এতেই পাল্টে যেতে থাকে তার জীবন। এখন আমি প্রতি বছরে ৫০,০০০ টাকা ৬০,০০০ টাকা বেচতে পারি। এখন আমার ৯টা আছে, বিক্রি করছি, ৪টা বিক্রি করেছি ৬ মাস পর। ছাগল বিক্রি টাকা দিয়ে আমার স্বামী অসুস্থ, সংসারও ভাঙ্গি, আবার জমি রেখে গাছ করি, ওই গাছের যা খাওয়াই ছাগলের। তার সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন গ্রামের অন্য নারীরাও। এই উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতা করছে সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা। প্রাণী সম্পদ উন্নয়নের সব আধুনিক প্রযুক্তি এই এলাকায় আরও বেশি ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশা এলাকাবাসীর। জহির মুন্না, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ভেঙে যাওয়া রেগুলেটর পুনর্নির্মাণ না করায় তীব্র নদী ভাঙনের কবলে নোয়াখালীর মুসাপুর ইউনিয়ন। বছরের ব্যবধানে বাস্তুচ্যুত হয়েছে কয়েকশো পরিবার। নদী গর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও রাস্তা সহ অনেক স্থাপনা। জনপদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি হলেও রেগুলেটর নির্মাণ সময় সাপেক্ষ বলছে পানি উন্নয়ন বোর্ড। আলাউদ্দিন শিবরুর তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন আফরোজা হাসি। ভৌগোলিকভাবে নিচু ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা নোয়াখালী। জলাবদ্ধতা নিরসনে ২০০৯ সালে কোম্পানিগঞ্জের মোছাপুরের ছোট ফেনী নদীতে নির্মাণ করা হয় মোছাপুর রেগুলেটর। তবে গত বছরের আগস্টে ভয়াবহ বন্যায় ভেঙে যায় রেগুলেটরটি। এরপর থেকেই তীব্র ভাঙনের মুখে বিস্তীর্ণ এই জনপদ। উত্তাল নদী গ্রাস করেছে চর দরবেশ থেকে মুছাপুর রেগুলেটর পর্যন্ত শত শত বসতবাড়ি, প্রায় ৫ কিলোমিটার সড়ক ও অন্তত ১,০০০ একর ফসলি জমি। আমার ছেলে লই মেয়ে লই নাইনাত করলে আমি কই যাবো, কই থাকো। ভাঙার কারণে আমরা একবার হলডি দিকে যাই, তাও ভাঙে, কেন আর যাইবার জায়গা নাই। খুব কষ্টে আমাদের দিন যেতেছে। হুমকিতে স্থানীয় পর্যটন এলাকাও। এখন স্যার আমরা কোন দিকে যাবো? আমরা একটা রুমের ভিতরে বাচ্চা কাচ্চা লাইনে রয়েছি। আমি সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি যেন অতি দ্রুতই গেটটা নির্মাণ করা হয়। তবে দ্রুতই সংকট সমাধানের সম্ভাবনা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। আশা করছি যত দ্রুত আমরা প্রকল্পটা জমা দিব ডিপিপি হিসেবে, এটা আসলে কাজ বাস্তবায়নের দিকে যাবে। আর যেখানে ভাঙন কার্যক্রমের জন্য আমরা টেম্পোরারি বেসিসে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, কিছু ইমার্জেন্সি কাজ করা হয়েছে। পরিস্থিতি বলছে ভাঙন চলতে থাকলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিপর্যয় হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক 5G সেবা চালুর ঘোষণা দিয়ে টেলিযোগাযোগ খাতে নতুন মাইল ফলক স্থাপন করল রবি। রাজধানীর তেজগাঁও লিংক রোডে রবির কর্পোরেট অফিসে এই সেবা চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, 5G প্রযুক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্মার্ট সিটি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
এ সময় ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী, রবি আজিয়াটার ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রশিদ ও রবির কর্মকর্তারা। জয়পুরহাট চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে আন্দোলনে নেমেছে শ্রমিক কর্মচারীরা। ইক্ষু উন্নয়ন সহকারীদের বন্ধ ইনক্রিমেন্ট, বকেয়া বেতন, মহার্ঘ ভাতা প্রদান এবং শ্রমিকদের মজুরি কমিশন সহ বিভিন্ন দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। আন্দোলনকারীরা প্রশাসনিক কর্মকর্তাদের অফিসে ঢুকতে দেয়নি বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক শফিল বাড়ি রাসেল। জানাচ্ছেন, ১ জুলাই থেকে জয়পুরহাট চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারীদের ইনক্রিমেন্ট চালু হওয়ার কথা ছিল, কিন্তু চিনিকল বোর্ড মিটিংয়ে তা বাতিল করা হয়। কর্মচারীদের অভিযোগ, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সহ ৩ কর্মকর্তা স্বেচ্ছাচারিতায় তাদের ইনক্রিমেন্ট, বকেয়া বেতন ও মহার্ঘ ভাতা পাচ্ছেন না। এই কারণে শনিবার থেকে আন্দোলনে নেমেছেন তারা। এই দাবি দেওয়াগুলি একটি ন্যায্য দাবি দেওয়া। আমরা বেতন ভাতা আমাদেরকে দেওয়া হয় না সময় মতো, মজুরি কমিশন, পে কমিশন নিয়ে যে আলাদা বৈষম্য, একই টেবিলে চাকরি করি। কেন আমাদের 5% প্রণোদনা পায়নি, 15% যে মার্গ ভাতা বাস্তবায়ন করেছে সরকার, সেখানে এখনও আমাদেরকে দেওয়া হয়নি। ৪৮ ঘন্টার মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের এই নেতা। সব মিলে বৃহত্তরভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের সকল দাবি দেওয়া পূরণ না হয়েছে, আমরা আন্দোলন থেকে ফেরত হব না। পূর্ব ঘোষণা কিংবা লিখিত বা মৌখিকভাবে অবহিত না করেই এমন আন্দোলন এবং প্রশাসনিক কর্মকর্তাদের অফিসে ঢুকতে না দেয়া কতটুকু যৌক্তিক, সেই প্রশ্ন তুলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক। 5 মাস পরেও তাদের বেতন হয়েছে। আমি আসার পরে 3 মাস বকেয়া ছিল, এটি আমি 1 মাসের পর্যায়ে নিয়ে আসছি। তো এখন এই যে ক্রমান্বয়ে ভালোর দিকে যাওয়ার পরেও যদি তারা এটি করে, তাহলে তারা আসলে কি চায়? এটা তো বোধগম্যের বিষয়। দাবি পূরণে দ্রুত পদক্ষেপ চান শ্রমিক কর্মচারীরা। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেল, চ্যানেল আই। আদালতের নির্দেশে কক্সবাজার শহরের বাঁকখালী নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বাঁকখালীর কস্তুরাঘাট এলাকায় এই উচ্ছেদ শুরু হয়। 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 15টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বাঁকখালী সীমানায় দখলদারদের তালিকা তৈরি করে আগামী 4 মাসের মধ্যে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেন আদালত। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালকে 40 লক্ষ টাকা ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে 20 লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছে পূবালী ব্যাংক। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালের পরিচালক প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার ইফফাত আরা এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আফজাল হোসেনের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চিফ অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে 6000 শিক্ষার্থীকে 1 বছরের লেখাপড়ার খরচ হিসেবে শিক্ষাবৃত্তি 2025 দেওয়া হয়েছে। উপজেলার নোয়াপাড়ায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন। রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রফিক। সংস্থার প্রতিনিধি ফরিদুল ইসলাম ও এসএম ইউসুফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এ সময় ছিলেন জেলা শিক্ষক সমিতির সহসভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ এবং অন্য